হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ক্লাস। আরো একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ থেকে আমরা ধারাবাহিকভাবে চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলো শুরু করছি। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে আমরা ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রথম চ্যাপ্টারটা শুরু করছি। প্রাচীন ভারতের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মেহেরগড় সভ্যতা আজকের ক্লাসে আমরা পড়ে নেব। এই একটা ভিডিও দেখলেই তোমাদের এই চ্যাপ্টার সম্বন্ধে সমস্ত ধরনের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। একদম কনসেপ্ট ভিত্তিক ক্লাসটা হতে চলেছে। আসন্ন পঞ্চায়েতের পরীক্ষা, পিএসসির মাধ্যমে যেটা আয়োজন হতে চলেছে, আইসিডিএস পরীক্ষা, এছাড়া গ্রুপ সি, গ্রুপ ডি, এমনকি সর্বোপরি আপার প্রাইমারি পরীক্ষা হতে চলেছে, যার মধ্যে ইতিহাস অন্যতম একটা সাবজেক্ট। তাই ইতিহাস থেকেও যে যে ধরনের কোশ্চেন আসবে তা এই চ্যাপ্টার থেকে তোমরা ইজিলি করে নিতে পারবে। তাই আপকামিং সমস্ত ধরনের পরীক্ষার জন্য এই ক্লাসটা উপযোগী হতে চলেছে। যারা যারা আপকামিং পরীক্ষার সাথে যুক্ত রয়েছে বা আপকামিং পরীক্ষাগুলো দিতে চলেছো, তারা এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখো। একটা ক্লাসের মাধ্যমে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাই বেশি দেরি না করে চলো আমরা মূল ক্লাসে চলে যাই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল। প্রত্যেক দিনের না আর একটা নতুন ক্লাসের মধ্যে প্রত্যেককে জানাই স্বাগত। দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রাচীন ভারতের সবথেকে প্রথম চ্যাপ্টার যেটা আমরা বলি সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। প্রতিটা পরীক্ষা থেকে প্রাচীন ভারতের ইতিহাস থেকে বেশ কিছু প্রশ্ন আসে। আর মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা, এইভাবে আমরা ধারাবাহিকভাবে বেশ কয়েকটি ক্লাসের মাধ্যমে পুরো ইতিহাসটা, ভারতের ইতিহাসটা আমরা শেষ করব। তাই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। মেহেরগড় সভ্যতা, এই মেহেরগড় সভ্যতা থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় আসে সেই ধরনের পয়েন্ট আকারে আমি তোমাদের সামনে নোটসটা বানিয়েছি। দেখো মেহেরগড় সভ্যতাটা কোন যুগের সভ্যতা? এটা হচ্ছে নিওলিথিক যুগের সভ্যতা, অর্থাৎ নব্য প্রস্তর যুগের সভ্যতা। যদি পরীক্ষায় প্রশ্ন আসবে মেহেরগড় সভ্যতাটা কোন যুগের সভ্যতা, সেটা হচ্ছে নব্য প্রস্তর যুগীয় সভ্যতা। এই সভ্যতাটা একটা গ্রামীণ সভ্যতা, খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেহেরগড় সভ্যতা প্রাচীন ভারতের মধ্যে যে সভ্যতা মেহেরগড় সভ্যতা, এই মেহেরগড় সভ্যতা গ্রামীণ সভ্যতা। আমরা যখন সিন্ধু সভ্যতার কথা পড়বো তখন আমরা জানবো সেই সিন্ধু সভ্যতাটা হচ্ছে শহর সভ্যতা, সেখানের পরিকাঠামো আলাদা ছিল, এখানের পরিকাঠামো সম্পূর্ণ আলাদা। এখানে গ্রামীণ সভ্যতাটা আমরা লক্ষ্য করব। আর এটা ভারতের প্রাচীনতম কৃষি ভিত্তিক সভ্যতা। ভারতের প্রাচীনতম কৃষি ভিত্তিক সভ্যতা, গ্রামীণ সভ্যতা যদি বলা হয় সেটি কোনটি হবে? সেটি হবে মেহেরগড় সভ্যতা। তাহলে এই পয়েন্টে তোমরা বুঝতে পেরেছো মেহেরগড় সভ্যতা একটা গ্রামীণ সভ্যতা এবং কৃষিভিত্তিক প্রাচীন ভারতীয় সভ্যতার মধ্যে অন্যতম। এটি কবে আবিষ্কার হয়েছে আর কে আবিষ্কার করেছে? 1974 সালে। 1974 সালে এটি আবিষ্কার হয়েছে। এটি আবিষ্কার করেছেন জাঁ ফ্রাঁসোয়া জারিজ। জাঁ ফ্রাঁসোয়া জারিজ নামক এক ফরাসি প্রত্নতত্ত্ববিদ বা প্রত্নতাত্ত্বিক, তিনি আবিষ্কার করেছেন। কবে না 1974 সালে। জাঁ ফ্রাঁসোয়া জারিজ, তাকে সাহায্য করেছিল রিচার্ড মিডো। রিচার্ড মিডো এনার সহযোগিতায় অংশগ্রহণ করেছিল। নেক্সট দেখবো এই মেহেরগড় সভ্যতাটা কোথায় অবস্থিত, বর্তমানে কোথায় অবস্থিত? বর্তমানে যে পাকিস্তান রয়েছে, বর্তমান পাকিস্তানের বালুচিস্তান নামক প্রদেশের থেকে 150 কিমি দূরে বোলান গিরিপথের নিকটে কাচ্চি সমভূমিতে অবস্থিত। তাহলে বোলান গিরিপথের কাছে, এটা বোলান নদীর ধারে অবস্থিত। কোন নদীর ধারে গড়ে উঠেছে এই সভ্যতা? বোলান নদীর ধারে। প্রাচীন ভারতীয় যে কটা আমরা সভ্যতা পড়বো, সিন্ধু সভ্যতা বলো, সিন্ধু সভ্যতা বলো, চৈনিক সভ্যতা বলো, মেসোপটেমিয়া সভ্যতা বলো, এমনকি এই আমরা মেহেরগড় সভ্যতা, প্রত্যেকটা সভ্যতা কিন্তু নদীর পাশে গড়ে উঠেছিল, অর্থাৎ নদী কেন্দ্রিক সভ্যতা। কারণ আগেকার দিনে নদীকেই জলপথ হিসেবে ব্যবহার করা হতো। নদীর মাধ্যমে তারা পানীয় জল থেকে শুরু করে যাতায়াতের সুবিধা এবং তাদের জীবিকা নির্বাহ সবটাই এই নদীর ওপর ভিত্তি করে গড়ে উঠতো। তাই নদীকে তখন মায়ের সঙ্গে তুলনা করা হতো বললে এইগুলোকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। তেমনি আমাদের এই মেহেরগড় সভ্যতাটা কোন নদী তীরে গড়ে উঠেছে? পরীক্ষায় প্রশ্ন আসবে মেহেরগড় সভ্যতাটা কোন নদী তীরে গড়ে উঠেছে, সেটি হলো বোলান নদীর তীরে। বহুবার রিপিট হওয়া প্রশ্ন, এই বোলান নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছে বা মেহেরগড় সভ্যতাটা কোন নদী তীরে গড়ে উঠেছে, সেটি হচ্ছে বোলান নদীর তীরে। আর কোথায় অবস্থিত? বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ থেকে 150 কিলোমিটার দূরে বোলান গিরিপথের কাছে কাচ্চি সমভূমি। খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করে রাখো, কাচ্চি সমভূমিতে এটা গড়ে উঠেছিল।
আর এর সময়কাল যদি ধরা হয়, এটি কোন সময়ে গড়ে উঠেছিল? 7000 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 7000 বছর আগের কথা বলা হচ্ছে। তাহলে খ্রিস্টপূর্ব 7000 থেকে 250 অব্দ পর্যন্ত, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 7000 বছর আগে থেকে 2500 বছরের মধ্যে এই সভ্যতাটা গড়ে উঠেছিল। তাহলে আমরা যেটুকু পড়লাম সেটুকু একবার রিভিশন করে নিই। এটা কি ধরনের সভ্যতা? এটি এক প্রকার গ্রামীণ কৃষিভিত্তিক সভ্যতা। কোন যুগের সভ্যতা? সেটা হচ্ছে নব্য প্রস্তর যুগের সভ্যতা। তাহলে দুটো পয়েন্ট আমরা এখান থেকে পেলাম। গ্রামীণ কৃষিভিত্তিক সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা। কোন যুগের সভ্যতা? সেটা হচ্ছে নব্য প্রস্তর যুগের সভ্যতা। এটি আবিষ্কার করেছিল 1974 সালে জা ফ্রাঁসোয়া জারিজ। কে? জা ফ্রাঁসোয়া জারিজ। তিনি একজন ফরাসি প্রত্নতাত্ত্বিক ছিলেন। তাকে সাহায্য করেছিল রিচার্ড মিডো। এটি কোন নদী পথে গড়ে উঠেছে বা কোন নদীর তীরে গড়ে উঠেছে? সেটা বোলান নদীর তীরে গড়ে উঠেছে। বোলান গিরিপথের কাছে কাচ্চি সমভূমিতে, অর্থাৎ নদীর পাশে যে সমভূমি, যেটা কাচ্চি সমভূমি, যেটা অবস্থিত কোথায়? বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কাছে, অর্থাৎ বেলুচিস্তান প্রদেশ থেকে প্রায় 150 কিলোমিটার দূরে এটি অবস্থিত। এটির আনুমানিক সময় কত, মানে কোন সময় গড়ে উঠেছে? খ্রিস্টপূর্ব 7000 থেকে 25000 অব্দের মধ্যে, 2500 অব্দের মধ্যে। 7000 থেকে 2500 অব্দ বা 2500 অব্দের মধ্যে এটা গড়ে উঠেছে। নেক্সট দেখো, এই মেহেরগড় সভ্যতাকে কতগুলো পর্যায়ে ভাগ করা হয়েছে। তার মধ্যে গোটা সভ্যতাটাকে 7টি পর্যায়ে ভাগ করা হয়েছে, কিন্তু 7টি পর্যায়ে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। পরীক্ষার জন্য কটা? পরীক্ষার জন্য 3টি পর্যায় পড়লেই আমাদের যথেষ্ট। অর্থাৎ কম্পিটিটিভ পরীক্ষার লক্ষ্য রেখে আমরা এই নোটসটা তৈরি করেছি। সেখান থেকে আমরা খেয়াল করেছি যে 7টি পর্যায়ের মধ্যে 3টি পর্যায় থেকে সর্বাধিক পরিমাণে প্রশ্ন আসে, বারবার প্রশ্ন আসে। বাকি 4টি থেকে সাধারণত প্রশ্ন আসে না। তাই সেই 3টি পর্যায় নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করছি। দেখো, প্রথম পর্যায় যেটা 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 5500 অব্দের মধ্যে গড়ে উঠেছিল, এটি প্রাক মৃৎশিল্প নব্যপ্রস্তর যুগীয়। আমরা পড়েই আসছি, আমরা কিছুক্ষণ আগেই পড়লাম যে এটা নব্যপ্রস্তর যুগীয় সভ্যতা। এটা প্রাক মৃৎশিল্প গড়ে উঠেছিল সেই সময়। মানুষদের প্রধান জীবিকা কি ছিল? এখানকার মানুষদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ আর পশুপালন। আমরা পড়লাম যে এটা কৃষিভিত্তিক গ্রামীণ সভ্যতা, সেহেতু এদের প্রধান যে জীবিকা ছিল সেটা হচ্ছে কৃষিকাজ এবং পশুপালন। যদি বলা হয় মেহেরগড় সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কি ছিল, সেক্ষেত্রে হবে কৃষিকাজ আর পশুপালন। আর পশুপালনটাও কিন্তু কৃষিকাজের মধ্যেই পড়ে। আমরা জিওগ্রাফির ভাষায় শিখে এসেছি পশুপালন এক প্রকার কিন্তু কৃষিকাজের মধ্যেই পড়ে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কৃষিকাজ আর পশুপালন ছিল এখানকার মানুষের প্রধান জীবিকা। এছাড়া প্রাক মৃৎশিল্প বলা হচ্ছে। প্রাক মৃৎশিল্প মানে মৃৎশিল্প গড়ে ওঠার ঠিক আগের অবস্থা। এখানকার মানুষরা মৃৎশিল্প জানতো না, অর্থাৎ মাটির জিনিসপত্র বানাতে জানতো না, কিন্তু তারা তখনকার দিনের মানুষরা ব্যবহার করত পাথরের এবং হাড়ের তৈরি হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করত। এরপর আমরা চলে আসি দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়টা হচ্ছে খ্রিস্টপূর্ব 5500 অব্দ থেকে 4800 অব্দের মধ্যে। 5500 অব্দের থেকে 4800 অব্দের মধ্যে এই দ্বিতীয় পর্যায়টা গড়ে উঠেছে। এই পর্যায়ে মানুষরা মৃৎশিল্পের সূচনা হয়েছিল। তাহলে প্রথম পর্যায়ে যেটা আমরা পড়লাম সেটাতে মৃৎশিল্পের প্রাক মৃৎশিল্প বলা যায়। মৃৎশিল্প তখন জানতো না, তখনকার সেই সময়ের মানুষরা পাথর ও হাতিয়ার হিসেবে পশুর হাড় ব্যবহার করত। আর তার পরবর্তীতে মৃৎশিল্পের প্রচলন ঘটছে, সেইখানে মাটির পাত্র তৈরি করা মানুষ শিখছে। পরবর্তীকালে চাকার ব্যবহার শুরু হয়েছিল। আর এই স্তরেই তুলো চাষের প্রাচীনতম প্রমাণ মিলেছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং নোট ডাউন করে রাখো এটা। এই সভ্যতায় মানে প্রথম তুলা চাষের নিদর্শন আমরা পাই মেহেরগড় সভ্যতায়। তাহলে প্রথম তুলা চাষের মানে প্রাচীন ভারতের তুলা চাষের নিদর্শন আমরা পেয়েছি যে সভ্যতায়, সেটা হচ্ছে এই মেহেরগড় সভ্যতা। খুবই গুরুত্বপূর্ণ। আর তৃতীয় পর্যায় যেটা 4800 অব্দ থেকে 3500 অব্দের মধ্যে গড়ে উঠেছে, সেটা তাম্র প্রস্তর যুগের সূচনা হয়েছে। এটি তাম্র প্রস্তর যুগের সূচনা হয়েছে। এটা থেকে আমরা বলতে পারি মেহেরগড় সভ্যতারা নব্যপ্রস্তর যুগীয় সভ্যতা যেমন বলছিলাম, ঠিক তেমনই আমরা বলতে পারি এটা তাম্র প্রস্তর যুগের সভ্যতা। তামার পাথরের প্রচলন ছিল। আর আমরা যখন পরবর্তীতে সিন্ধু সভ্যতা পড়বো তখন সেটা আমরা দেখবো ব্রোঞ্জের সভ্যতা, ব্রোঞ্জ যুগের সভ্যতা, কারণ তামার সঙ্গে তখন মানুষ টিন মেশাতে শিখে গিয়েছিল। তাহলে আমরা এখান থেকে সিম্পলিফাই করে যেটুকু জানতে পারলাম, এটি একটা গ্রামীণ সভ্যতা, নব্য প্রস্তর যুগীয় সভ্যতা, ধাতুর দিক দিয়ে দেখতে গেলে তাম্র প্রস্তর যুগীয় সভ্যতার মধ্যে পড়ছে।
আর এখানের মানুষরা প্রথম পর্যায়ে অর্থাৎ একদম যদি আমরা দেখি 7000 খ্রিস্টপূর্বাব্দের সময় থেকে 5000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে মানুষ কাদার তৈরি জিনিস বা মাটির তৈরি জিনিস ব্যবহার করতে জানতো না, তাই এই সময়টাকে প্রাক মৃৎশিল্পর পর্যায়ে বলা হচ্ছে। পরবর্তীতে তারা মাটির তৈরি জিনিসপত্র ব্যবহার করতে শিখেছে বা তৈরি করতে শিখেছে, এবং পরবর্তীতে তারা চাকারও ব্যবহার করা শিখেছে দ্বিতীয় পর্যায়ে। এবং সর্বোপরি এই পর্যায়েতেই তুলো চাষের, ভারতবর্ষের প্রাচীনতম তুলো চাষের নিদর্শন পাওয়া গিয়েছিল। নেক্সট দেখো, নেক্সট তৃতীয় পর্যায় থেকে আমরা জানতে পারি এটা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, আর এখানে উন্নত মানের চিত্রিত মৃৎশিল্প মৃৎপাত্র পাওয়া গেছিল। তাই মাটির তৈরি জিনিসপত্র শিখলো দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ 5500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 4800 মধ্যে। তারপর সেই যে জিনিসপত্রগুলো তৈরি করলো মাটির জিনিস, সেইগুলোকে রং দিয়ে চিত্রিত করে সুন্দরভাবে কারুকার্যের মাধ্যমে তুলে ধরা শিখেছিল তৃতীয় পর্যায়ে, যেটা 4800 থেকে 3500 মধ্যে। তা এইখানে তামা গলাবার চুল্লিরও সন্ধান পাওয়া গেছে, মানে তামাকে গলিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করার জন্য যে চুল্লি লাগে, সেই তামা গলাবার চুল্লির নিদর্শন এই তৃতীয় পর্যায়ে এসে আমরা পেয়েছি। নেক্সট আমরা এই সভ্যতা থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা অবশ্যই মনে রাখবো, সেটা হচ্ছে কৃষিকাজ। এখানকার মানুষরাই প্রথম ভারতীয় উপমহাদেশে গম আর যবের চাষ শুরু করেছিল। তাহলে প্রথম আমরা দেখলাম তুলো চাষের নিদর্শন পাওয়া গেছে, আর প্রধান শস্য ছিল যদি কৃষিকাজের ক্ষেত্রে দেখা হয় সেটা হচ্ছে গম আর যব। ভারতবর্ষে প্রথম ভারতীয় উপমহাদেশের মধ্যে প্রথম গম ও যব চাষের নিদর্শন পাওয়া গেছে, বা কোন সভ্যতা থেকে আমরা পাই সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। আর পৃথিবীর প্রাচীনতম তুলা চাষ বা কার্পাস চাষের নিদর্শনও আমরা এই সভ্যতা থেকে পেয়েছি। নেক্সট পশুপালনের কথা। প্রথম দিকে তৎকালীন মানুষ কুচ বিশিষ্ট ষাঁড়, ভেড়া, ছাগল এইগুলোকে গৃহপালিত পশু হিসেবে ব্যবহার করত। তাহলে মেহেরগড় সভ্যতার মানুষরা কোন ধরনের পশুগুলো পালন করত? সেইগুলো হচ্ছে কুচ বিশিষ্ট ষাঁড়, ভেড়া এবং ছাগল। গৃহ নির্মাণ, যেহেতু এটা গ্রামীণ সভ্যতা, এখানে পাকা ইট বা পোড়া ইটের ব্যবহার আমরা দেখতে পাবো না। এখানে গৃহ নির্মাণ আর শস্যাগার ছিল। রোদে শুকিয়ে কাদার ইটের ব্যবহার, মানে ইটের মতো তৈরি চৌকো আকৃতির ঘর তৈরি করত। তাহলে এখানে আমরা পোড়া ইটের ব্যবহার দেখতে পাচ্ছি না, যেহেতু গ্রামীণ সভ্যতা, সেখানে কাঁচা ইট মানে মাটিকে শুকিয়ে, আমরা জানি মৃৎশিল্পের প্রচলন ঘটেছিল, মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র তারা তৈরি করতে শিখেছিল, সেরকমই মাটি দিয়ে তারা ইট তৈরি করতো, সেগুলো রোদে শুকনো করতো, সেই ইট ব্যবহার করে তারা বাড়ি নির্মাণ করতো চৌকো আকারে। আর এই সভ্যতা এক কক্ষ বিশিষ্ট বৃহৎ শস্যাগারেরও সন্ধান মিলেছে। তারা যে চাষবাস করতো সেই অতিরিক্ত শস্যগুলোকে সঞ্চয় করে রাখার জন্য তারা বৃহদাকার একটা শস্যাগারও নির্মাণ করেছিল, সেটারও নিদর্শন আমরা পেয়েছি। দন্ত চিকিৎসার নিদর্শন খুবই গুরুত্বপূর্ণ। এই সভ্যতায় দন্ত চিকিৎসার নিদর্শন আমরা পেয়েছি। প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে দন্ত চিকিৎসার। নেক্সট দেখো, বাণিজ্যের যোগাযোগ, মানে কোথা থেকে এখানকার মানুষরা কোন সভ্যতার সাথে বাণিজ্য করতো। আমরা জানি সেই সময়ে আফগানিস্তান থেকে ল্যাপিস ল্যাজুলি, যেটা নীলকান্ত মণি নামে পরিচিত, ল্যাপিস ল্যাজুলি আনতো। কোথা থেকে? আফগানিস্তান থেকে। খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মেহেরগড় সভ্যতায় ল্যাপিস ল্যাজুলি বা আফগানিস্তান থেকে কোন ধাতব জিনিসটা সংগ্রহ করা হতো বা আমদানি করা হতো? সেটা হচ্ছে ল্যাপিস ল্যাজুলি। পারস্য উপসাগর থেকে ঝিনুক ও শামুক আমদানি করা হতো। তাহলে পারস্য উপসাগর থেকে ঝিনুক ও শামুক আমদানি করা হতো। এছাড়া আফগানিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য চলতো, সেখান থেকে তারা ল্যাপিস ল্যাজুলি নামক মূল্যবান রত্ন, যেটা নীলকান্ত মণি বলি, সেটা সংগ্রহ করতো বা আমদানি করতো। এই সভ্যতায় সমাধিপতার প্রচলন ছিল। মৃতদেহকে সৎকারের করার সময় তারা তাদের ব্যবহৃত জিনিসপত্র আর গৃহপালিত পশু যেমন ছাগল একসাথে কবর দেওয়া হতো, যাতে তারা পরলোকে বিশ্বাসের প্রতীক পাওয়া যায়। কারণ তারা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করছে, তাতে তার পরবর্তীতে সেই জিনিসগুলো তার সাথে, তার মৃতদেহের সাথে যদি দিয়ে দেওয়া হয়, পরবর্তী জন্মে অর্থাৎ পুনর্জন্ম হলে তখন জানো তারা সেগুলো ফিরে পায়। সেই বিশ্বাসটা এ থেকে আমরা বুঝতে পারি। তার মৃতদেহকে লাল গৈরিক মাটি মাখানো হতো। মৃতদেহের ওপর একটা লাল গৈরিক মাটি মাখিয়ে কাপড়ে জড়িয়ে সেটাকে সমাধি দেওয়া হতো। তাহলে মেহেরগড় সভ্যতাটা আমরা সম্পূর্ণভাবে শেষ করলাম। এটা থেকে যে যে নিদর্শনগুলো পেলাম গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই মনে রাখবে। আরো একবার আমি রিভিশন আকারে বলে দিচ্ছি, এই সভ্যতাটা একটা ত্রাম্য প্রস্তরযুগীয় সভ্যতা বা নব্য প্রস্তরযুগীয় সভ্যতা। এটা গ্রামীণ সভ্যতা, গ্রামীণ কৃষি ভিত্তিক সভ্যতা। এখানকার মানুষরা গম ও যব, ভারতবর্ষে গম যবের নিদর্শন বা চাষের প্রথম নিদর্শন পাওয়া গেছিল এই মেহেরগড় সভ্যতা।
এইখানকার মানুষদের প্রথম পৃথিবীর মধ্যে প্রথম প্রাচীনতম তুলো চাষের নিদর্শন, পৃথিবীর মধ্যে, শুধু ভারতবর্ষের মধ্যে নয়, ভারতীয় উপমহাদেশের মধ্যে নয়, পৃথিবীর মধ্যে প্রথম তুলো চাষের নিদর্শন কিন্তু এই মেহেরগড় সভ্যতায় ভারতীয় উপমহাদেশের মধ্যেই পাওয়া গেছিল। তাহলে এই সভ্যতাটা আবিষ্কার হয়েছিল কবে? আবিষ্কার হয়েছিল 1974 সালে। আবিষ্কার হয়েছিল কবে? 1974 সালে। যা ফ্রাসোয়া জারিচ, সাহায্য করেছিল কে? রিচার্ড মেডো। এটি অবস্থিত বোলান নদীর তীরে, নদীমাতৃক সভ্যতা। এটা অবস্থিত বোলান নদীর তীরে, বোলান গিরিপথের কাছে কাচ্চি সমভূমিতে। সেটি বর্তমানে পাকিস্তানের বালুচিস্তান নামক প্রদেশের কোয়েটা শহর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত। এটা 7000 থেকে 2500 অব্দের মধ্যে অবস্থিত ছিল। প্রথম দিকে মানুষ, এর 3টি পর্যায়ে আমরা পড়ে এসেছি, যে প্রথম দিকে মৃৎশিল্পের প্রচলন ছিল না, দ্বিতীয় পর্যায়ে চাকার ব্যবহার পাওয়া গেছে, মৃৎশিল্পের প্রচলন পাওয়া গেছে, তৃতীয় পর্যায়ে মৃৎশিল্পের ওপর রং লাগিয়ে বিভিন্ন যে তারা বাসনপত্র তৈরি করত সেইগুলোর ওপর চিত্রিত মৃৎশিল্পের প্রচলন পাওয়া গেছে। এমনকি এই সভ্যতার মানুষরা যেহেতু গ্রামীণ, সেহেতু পোড়া ইট নয়, তারা কাঁচা ইটের ব্যবহার এখানে পাচ্ছি, অর্থাৎ মাটির তৈরি ইটকে রোদে শুকনো করে তারা ঘর বাড়ি নির্মাণ করত। পশুপালন হিসেবে কোন কোন পশু ব্যবহার করেছে? তারা ছাগল, কুচ বিশিষ্ট ষাঁড় এবং ভেড়ার প্রচলন ছিল, অর্থাৎ ভেড়ার পশুপালন করত। কৃষিকাজ আর পশুপালন ছিল তাদের প্রধান জীবিকা। আর দন্ত চিকিৎসা নিদর্শন পাওয়া গেছে। বাণিজ্য হয়তো প্রধানত আফগানিস্তানের সাথে, আফগানিস্তান থেকে তারা ল্যাপিস লাজুলি বা নীলকান্ত মণি সংগ্রহ করত, পারস্য উপসাগর থেকে তারা ঝিনুক ও শামুক সংগ্রহ করত। আর সমাধি প্রথা পাওয়া গেছে, মৃতদেহকে লাল গৈরিক মাটি মাখিয়ে এখানে মৃতদেহকে সমাধি করা হতো, সমাধির সাথে তার ব্যবহার কার্য জিনিসগুলো, এমনকি তার পালিত পশুগুলোকেও সমাধি একসাথে দেওয়া হতো। তা ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই ক্লাসের ওপর এমসিকিউ ক্লাস আমরা এর পরবর্তী ক্লাসে করে নেব। যতগুলো এমসিকিউ প্রিভিয়াস ইয়ারে এসেছে সব এমসিকিউ গুলো নিয়ে আমরা একটা ক্লাসের মধ্যে তোমাদের জন্য উপস্থিত করব। এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রি হতে চলেছে। জিওগ্রাফি, সায়েন্স, হিস্ট্রি, ম্যাথ সমস্ত চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আসবে আপকামিং পঞ্চায়েত, আইসিডিএস এবং আপার প্রাইমারি পরীক্ষাকে লক্ষ্য রেখে। যারা এই ক্লাসগুলো অবশ্যই করতে যাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বন্ধুদেরকে জানার সুযোগ করে দাও, তার জন্য ভিডিওটা শেয়ার করে দাও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।